স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 266 ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল অর্থাৎ হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণটা দেখবে। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো শুরু করা যাক। গ্রুপ এ, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। এক, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত ভৌত রাশিটি হলো আপেক্ষিক মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত ভৌত রাশিটি হলো ঘনকোণ। ভরবেগের মাত্রীয় সংকেত হলো mlt-1। লব্ধ এককটি হলো আর্গ। প্রদত্ত বেগ সময় লেখচিত্র অনুযায়ী 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় ব্যবধানে কণার ত্বরণ হবে। বেগের পরিবর্তন 0 থেকে 5 অর্থাৎ 0 - 5 = -5 মিটার পার সেকেন্ড। সময় এখানে বলা হয়েছে 15 - 5 = 10 সেকেন্ড। তাহলে ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ -5/10 কাটাকাটি করলে 1/2 -1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 1/2কে ভাঙলে আমরা 0.5 পাবো, তাহলে -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট, এ বস্তু দ্বারা বি এর উপর ক্রিয়া বল FAB হলে প্রতিক্রিয়া বল হবে -FBA। 6টা একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 হলে M কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19, তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19। তাহলে কে কক্ষে 2টো ইলেকট্রন থাকবে, L কক্ষে 8টা ইলেকট্রন থাকবে এবং M কক্ষে থাকবে 8টা ইলেকট্রন আর N কক্ষে থাকবে 1টা ইলেকট্রন। এটাই হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস। সুতরাং M কক্ষে কটা ইলেকট্রন থাকছে? 8টি। নেক্সট, নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী কণাটি হলো মেসন কণা। এখানে 8 হবে। পরস্পরের আইসোবার হলো আর্গন 40-18, ক্যালসিয়াম 40-20। উভয়েরই দেখো উপরের ভর সংখ্যাটা সমান আছে, তাই এদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। পরেরটা গ্রুপ বিতে রয়েছে। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1, পলিথিন পেপারের বেধ নির্ণয় করার জন্য কোন একক ব্যবহার করা হয়? মাইক্রন। 2, সত্য বা মিথ্যা লেখো। সুবেদী তুলা সুস্থিত হয় না, এটি মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। উপগ্রহ উৎক্ষেপণের কাজে ব্যবহৃত ডিজিটাল ঘড়িটি হলো সিজিএম ঘড়ি। 3, 10 মেগাডাইন কত নিউটনের সমান? 100 নিউটনের সমান। শূন্যস্থান পূরণ করো। ভরবেগের পরিবর্তন সমান বল ইন্টু সময়। সত্য বা মিথ্যা লেখো। বল হলো বস্তুর জাড্যের পরিমাপ, এটি মিথ্যা। M ও 2M ভরের দুটি গাড়ির বেগের অনুপাত 3:1 হলে কোন গাড়িটির ভরবেগ বেশি হবে? প্রথম গাড়ির বেগ 3v একক, দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে v একক। প্রথম গাড়িটির ভর m একক, দ্বিতীয় গাড়িটির ভর হচ্ছে 2m একক। তাহলে প্রথম গাড়ির ভরবেগ ইস্টু দ্বিতীয় গাড়ির ভরবেগ সমান, প্রথম গাড়ির বেগ হচ্ছে 3v, ভর হচ্ছে m, তাহলে m ইন্টু 3v, ভর ইন্টু বেগ বা বেগ ইন্টু ভর একই ব্যাপার, ইস্টু দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হচ্ছে v ইন্টু 2m। তাহলে উভয়েরই দেখো, এটা হবে 3vm, এটা হবে 2vm। তাহলে vm তো কেটে যাবে, পড়ে থাকবে 3:2। তাহলে এক্ষেত্রে কোন গাড়িটার ভরবেগ বেশি হচ্ছে? না, প্রথম গাড়িটার ভরবেগ বেশি হচ্ছে। নেক্সট রয়েছে XBA, XDC পরস্পরের আইসোটোপ হলে a² - c² × b² + d² এর মান কত? এখানে XBA আর YDC এরা পরস্পরের আইসোটোপ। আচ্ছা, এটা XDC হবে। তো এখানে এরা যদি পরস্পর আইসোটোপ হয়, এদের প্রোটন সংখ্যাটা ইকুয়াল হবে, অর্থাৎ A এর সাথে Cটা সমান হবে। সুতরাং আমরা বলতে পারি A সমান C। এবার বাম পক্ষে রয়েছে b² + d² × a² - c², যেটা দেওয়া আছে আর কি অঙ্কটাতে। তো সমান b² + d² যেমন আছে থাকলো। A এর মান যেহেতু C এর সাথে সমান, তাহলে এখানে A এর জায়গায় আমি C বসিয়ে দিতে পারি। তাহলে a² এর জায়গায় হয়ে যাবে c² - c²। এবার c²টা প্লাসে আছে, এই c²টা মাইনাসে আছে, ফলে এই দুটো কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে 0। যেহেতু A সমান C, সুতরাং 0-র সাথে কিছু গুণ করলে তো অ্যান্সার 0ই আসবে। এটাই ডান পক্ষে দেওয়া রয়েছে। অতএব b² + d² × a² - c² এর মানটা হয়ে যাবে 0। শূন্যস্থান পূরণ করো। কোনো পরমাণুর একটি ইলেকট্রন কে কক্ষ থেকে এল কক্ষে যাওয়ার জন্য শক্তি গ্রহণ করবে। নিউক্লিয় বলের মান মহাকর্ষ বলের প্রায় 10⁻38 গুণ। গ্রুপ সিতে রয়েছে। 1, 3-এর দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1, তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্ত লেখো। তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্ত: 1, তুলাদণ্ডের ভারকেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। 2, তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। 3, তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাঁটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। 2-এর দাগে লব্ধ একক কাকে বলে?
সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয় সেই এককগুলিকে লব্ধ একক বলা হয়। যেমন ক্ষেত্রফলের একক দুটি দৈর্ঘ্যের একক দ্বারা গঠিত, তাই ক্ষেত্রফলের একক হলো লব্ধ একক। এক্ষেত্রে এই রাশিগুলিকে বলা হয় লব্ধ রাশি। এসআইতে বলের একককে প্রাথমিক এককগুলির সাহায্যে প্রকাশ করা। এসআইতে বলের একক হচ্ছে নিউটন। তাহলে এটাকে যদি আমরা প্রাথমিক এককের সাহায্যে প্রকাশ করি তাহলে নিউটন সমান হয় কিগ্রা মিটার পার সেকেন্ড স্কোয়ার। অথবা প্রশ্নে রয়েছে মাত্রীয় সংকেত কাকে বলে? ছাপের মাত্রীয় সংকেতটি লেখো। এক বা একাধিক মূল রাশিকে উপযুক্ত ঘাতসহ বিবেচনা করে গঠিত বন্ধনীযুক্ত যে গাণিতিক সম্পর্কের বা রাশিমালার সাহায্যে কোনো লব্ধ রাশি গঠনকারী মূল রাশিগুলির ওপর সংকেত নির্ভরশীলতাকে প্রকাশ করা হয় সেই রাশিমালাকেই বলা হয় মাত্রীয় সংকেত। চাপের মাত্রীয় সংকেত হচ্ছে m(l-1 t-2) থার্ড ব্র্যাকেটের মধ্যে। নেক্সট হচ্ছে গতিজাড্য কাকে বলে? একটি উদাহরণ দাও। সচল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় গতিজাড্য। উদাহরণ হলো বৈদ্যুতিক পাখার সুইচ অফ করে দিলেও গতিজাড্যের জন্য পাখাটি আরও কিছু সময় ঘুরতে থাকে। একই কারণে সাইকেলের প্যাডেল করা বন্ধ করলেও সাইকেল বেশ কিছু দূরত্ব এগিয়ে যাবার পর গতিহীন হয়। চারেরটা রয়েছে 1.5 কেজি ভরের একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড গতিবেগে গতিশীল। 3 সেকেন্ড পরে বস্তুটিকে থামাতে হলে এর উপর কত বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে? বস্তুর ভর m সমান 1.5 কেজি, বেগ v সমান দেওয়া রয়েছে 15 মিটার পার সেকেন্ড, সময় t সমান হচ্ছে 3 সেকেন্ড। তাহলে ত্বরণ a বের করার জন্য বেগ বাই সময় অর্থাৎ v/t মানে 15/3 কাটাকাটি করলে 3×5=15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর বল F কতটা প্রযুক্ত হবে? এখানে যেহেতু বিরুদ্ধ বল অর্থাৎ বস্তুটিকে থামাতে হচ্ছে তাহলে বস্তুটির গতির বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে, তাই এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। F সমান হচ্ছে m×a, তাহলে 1.5 × 5 নিউটন সমান -7.5 নিউটন। সুতরাং 7.5 নিউটন বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে। দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য বিষয় 1 নম্বর হচ্ছে সংজ্ঞা। দ্রুতি গতিশীল বস্তুকণা দ্বারা একক সময় অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলা হয়। বেগ গতিশীল বস্তুকণা দ্বারা একক সময় নির্দিষ্ট অভিমুখে অতিক্রান্ত দূরত্ব বা সরণের হারকে বেগ বলা হয়। রাশির প্রকৃতি নির্দিষ্ট অভিমুখ নেই বলে দ্রুতি স্কেলার রাশি, নির্দিষ্ট অভিমুখ থাকায় বেগ হচ্ছে ভেক্টর রাশি। আর ব্যাসার্ধের বৃত্তপথ বরাবর একটি কণা বৃত্তটির একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেল কণাটির সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে r একক, তাহলে ব্যাস হয়ে যাবে r আর এদিকে r মানে হচ্ছে টোটাল 2r একক, তাহলে পরিধি হচ্ছে 2πr একক, এখানে ক্যাপিটাল R হবে। তাহলে একটি কণা ব্যাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে কণাটির সরণ হয়ে যায় 2r একক আর অতিক্রান্ত দূরত্ব হবে 2πr হচ্ছে পুরোটার পরিধি। তো 2πr এর অর্ধেক, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়া মানে হচ্ছে অর্ধেক পরিধিটা যাওয়া, অর্ধেক পরিধি যাওয়া মানে 2πr এর অর্ধেক মানে πr একক। তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্বের অনুপাত হচ্ছে, সরণ মানে হচ্ছে 2r আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে πr। তো দুটো থেকে r কেটে গেলে 2:π মানে 22/7। এবার দেখো এই নিচের 7টাকে তোলার জন্য উভয় পক্ষকে আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 × 7 22/7 × 7, 7 কেটে গেলে এখানে পড়ে থাকছে 14:22। তো এটা যদি আমরা কাটাকাটি করে দিই 7:11। রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার সিদ্ধান্তগুলি কী ছিল? যেহেতু 1 নম্বর, যেহেতু বেশিরভাগ আলফা কণা পরমাণু ভেদ করে চলে যায় তাই বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। 2 আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে 7500 গুণ বেশি, তাই পরমাণুর ভিতর দিয়ে আলফা কণা যাবার সময় ইলেকট্রনের সঙ্গে ধাক্কা লেগে বেঁকে যেতে পারে না। সুতরাং পরমাণুর ধনাত্মক তড়িদাহিত অংশের দ্বারা বিকর্ষণের কারণেই আলফা কণাগুলি অল্প কোণে বিক্ষিপ্ত হয়। 3 আলফা কণা ধনাত্মক তড়িৎগ্রস্ত এবং তা কেবল ধনাত্মক আধান দ্বারাই বিকর্ষিত হওয়া সম্ভব। 20,000-এর মধ্যে একটি কণা আলফা কণা 120 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে ফিরে আসে। এই তথ্য থেকে সিদ্ধান্তে আসা যায় যে পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে। আবার এই পরিমাণ বিকর্ষণ সমতুল্য ভর দ্বারাই ঘটা সম্ভব। তাই বলা যায় পরমাণুর সমগ্র ধনাত্মক আধান ও তার ভর তার অতি ক্ষুদ্র অংশে কেন্দ্রীভূত থাকে, যে অংশটিকে বলা হয় কেন্দ্রক বা নিউক্লিয়াস। এরপরে রয়েছে নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল। 2 এই বল শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই কার্যকরী হয়। এই বলের পাল্লা প্রায় 10⁻⁻12 সেমি। 3 নিউক্লিয় বলের মান নিউক্লিয়ন অর্থাৎ নিউট্রন ও প্রোটন দ্বারা প্রভাবিত হয় না। 4 এটি কুলম্বীয় ও মহাকর্ষীয় বল থেকে আলাদা।
অথবা প্রশ্নে রয়েছে পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন। এই কণাটির ভর ইলেকট্রনের ভরের কত গুণ? 1837 গুণ। 8 দাগেরটা রয়েছে H21 এবং H31 পরমাণু দুটির গঠনচিত্র এঁকে দেখাও। H21 মৌলের পরমাণুর গঠন। এখানে দেখো একদম পরমাণুর কেন্দ্রে রয়েছে একটা প্রোটন একটা নিউট্রন, আর বাইরে একটাই ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রন একটা, প্রোটন একটা, নিউট্রন 2 - 1 = 1টা। অন্যদিকে যদি H31 মৌলের পরমাণুর গঠনচিত্রটা আমরা খেয়াল করি, তাহলে ভিতরে একটাই প্রোটন রয়েছে, যেহেতু নিচে 1 রয়েছে। একটা প্রোটন থাকার কারণে বাইরে একটাই ইলেকট্রন থাকবে, কিন্তু 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, অর্থাৎ 2টো নিউট্রন থাকবে। ইলেকট্রন একটা, প্রোটন একটা, নিউট্রন 3 - 1 = 2টো। এরপর আমরা গ্রুপ ডিতে চলে আসছি। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঘনত্ব কাকে বলে? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। পদার্থের ভর m এবং আয়তন v হলে সংজ্ঞানুসারে তার ঘনত্ব d = m/v। মাপনী চোঙ ও তুলা যন্ত্রের সাহায্যে কোনো তরলের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? তুলা যন্ত্র ও মাপনী চোঙের সাহায্যে কোনো অসম আকৃতির কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়। মাপনী চোঙ ও তুলা যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয়। প্রথমে একটি শুকনো পাত্র তুলা যন্ত্রের বাম তুলা পাত্রে রেখে তার ভর m1 পরিমাপ করা হলো। এরপর পাত্রটিতে পরীক্ষাধীন তরল ঢেলে বাম তুলা পাত্রে রেখে আবার ভর m2 পরিমাপ করা হলো। তাহলে তরলের ভর m = m2 - m1। একটি পরিষ্কার শুকনো মাপনী চোঙে পরীক্ষাধীন তরলটি ঢালা হলো। এরপর স্থির অবস্থায় অবতল আকৃতির জল বা উত্তল আকৃতির পারদ তরলতল অংশাঙ্কনের যে দাগ স্পর্শ করে তার পার তরল তলের সমান্তরালে একই তলে চোখ রেখে নির্ণয় করা যায়। এটি তরলের আয়তন v। তাহলে তরলের ঘনত্ব d সমান হয়ে যাবে m/v একক। m মানে হচ্ছে m2 - m1/v একক। অথবা প্রশ্নে রয়েছে মাপনী চোঙ ও স্টপওয়াচের সাহায্যে একটি কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে? একটি শুকনো ও খালি মাপনী চোঙ নিয়ে কলের মুখে ধরা হলো এবং সঙ্গে সঙ্গে স্টপওয়াচের চাপি প্রথমবার টিপে স্টপওয়াচ চালু করা হলো। 2, কিছুক্ষণ ধরে জল চোঙে সংগ্রহ করার পর চোঙটিকে কলের মুখ থেকে সরিয়ে নেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে চাবি দ্বিতীয়বার টিপে স্টপওয়াচ বন্ধ করা হলো। 3, স্টপওয়াচের সাহায্যে কত সময় ধরে জল নেওয়া হলো তা পরিমাপ করা হলো। মাপনী চোঙের সাহায্যে সংগৃহীত জলের আয়তন পরিমাপ করা হলো। এবার ধরি জলের আয়তন v cc এবং t সেকেন্ড সময় ধরে জল নেওয়া হয়েছে, তাহলে কল থেকে জল পড়ার হার v/t cc/সেকেন্ড। জল পড়ার হারকে কোন সিজিএস এককে প্রকাশ করবে? ঘনসেমি/সেকেন্ড। 2 এর দাগে বলের বিভাজন নীতি প্রয়োগ করে দেখাও যে রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক। রোলারকে যখন ঠেলা হয় তখন বল পি আনতভাবে নিচের দিকে ক্রিয়া করে। প্রযুক্ত বলের উপাংশ px রোলারকে সামনের দিকে চালনা করে ও py উপাংশ নিচের দিকে ক্রিয়া করার ফলে রোলারের ওজন কার্যত বৃদ্ধি পায়। তাই রোলারকে ঠেলতে অনেক বেশি বল লাগে। তাহলে ঠেলার সময় যদি এই দিকে বলটা প্রযুক্ত হয়, তাহলে বলের এই যে সামনের উপাংশটা অর্থাৎ px এটাই রোলারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অন্যদিকে এই বলটির আরেকটি উপাংশ যেটা হচ্ছে py, সেটা নিচের দিকে অর্থাৎ বস্তুর ওজনের দিকে ক্রিয়া করে, এর ফলে বস্তুর ওজনটাকে বাড়িয়ে দেয়। তাই রোলারকে ঠেলতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। অন্যদিকে যখন রোলারটি টানা হয় তখন টানার জন্য আমরা এইভাবে বল প্রয়োগ করি এবং এক্ষেত্রে যে বলটির px উপাংশ সেটা বস্তুটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অন্যদিকে py উপাংশটা বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করার ফলে ওজনটিকে কিছুটা প্রশমিত করে দেয়, এর ফলে ওজনটা কমে যায়। তাই বস্তুটিকে টানা অনেকটা সহজ হয়। রোলারটা যখন টানা হয় তখন প্রযুক্ত বল p উপরের দিকে ক্রিয়া করে। এক্ষেত্রে p এর অনুভূমিক উপাংশ px রোলারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর উল্লম্ব উপাংশ py রোলারের ওজনের বিপরীত দিকে ক্রিয়া করার ফলে রোলারের ওজন হ্রাস পায়। তাই রোলার টানা সহজ হয়। নেক্সট হচ্ছে অতবার প্রশ্নে রয়েছে প্রদত্ত ভিটি লেখচিত্র অনুসারে একটি কণার প্রথম 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো এখানে ছবিটা দেওয়া রয়েছে যেটার সাহায্যে আমরা প্রশ্নটিকে সমাধান করব। এখানে পুরো ছবিটা আমি এখানে এঁকে নিয়েছি, তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি পয়েন্ট, আর এখানে একটা ই পয়েন্ট রয়েছে, আর এটা হচ্ছে ও পয়েন্ট। তো প্রদত্ত ভিটি লেখচিত্র অনুসারে একটি কণার প্রথম 5 সেকেন্ড সময়ের অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। 5 সেকেন্ড মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা রয়েছে। তো বস্তুর প্রাথমিক বেগ ইউ সমান এখানে দেওয়া রয়েছে 5 মিটার/সেকেন্ড প্রাথমিক বেগ, আর অন্তিম বেগটা যেটা আছে সেটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। এরপর প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস সমান হচ্ছে এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে এ বি ই ও এ, অর্থাৎ
এ বি ই ও এ, এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে এটাই হচ্ছে তার প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু বাহু দুটির লম্ব দূরত্ব। তো এখানে সমান্তরাল বাহু রয়েছে ও এ আর বিই, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে ও এ প্লাস বিই, এই দুটোর যোগফল ইন্টু এদের মধ্যেকার লম্ব দূরত্ব হচ্ছে ওই, তো গুণিতক ওই। এবার প্রত্যেকটার মান আমরা বসিয়ে দেবো। হাফ ইন্টু ও এর মান হচ্ছে 5, বিইর মান হচ্ছে 10 ইন্টু ওইর মান হচ্ছে 5, সুতরাং হাফ ইন্টু 15 ইন্টু 5, তাহলে 5 15 75-এর 2, 75কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 37.5 মিটার। এর সাথেই সেকেন্ড পার্ট দেওয়া রয়েছে কোন সময় ব্যবধানে কণাটি সমবেগে চলছে। এখানে হচ্ছে তোমার 5 সেকেন্ড থেকে 12 সেকেন্ড এই সময়ের ব্যবধানে কণাটি সমবেগে চলছে। 3-এর দাগে বোর রাদারফোর্ড পরমাণু মডেলে 3টি গুরুত্বপূর্ণ স্বীকার্য লেখো। 1 নম্বর হচ্ছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে না, তারা কেবল নির্বাচিত বা অনুমোদনযোগ্য কক্ষপথেই প্রদক্ষিণ করতে সক্ষম হয়, যেখানে অবস্থানকালে ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mv/r সমান হয় nh/2π, যেখানে m ইলেকট্রনের ভর, আর কক্ষপথের ব্যাসার্ধ v, ইলেকট্রনের বেগ h, প্ল্যাঙ্ক ধ্রুবক n 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। 2 নম্বর স্বীকার্য অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তনরত অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না, অর্থাৎ তাদের শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে। এই কারণে এই কক্ষগুলিকে সুস্থিত বা স্থায়ী কক্ষপথ বলা হয়। এরপর 3 নম্বর হচ্ছে নিম্ন কক্ষ বা শক্তিস্তরে থাকা ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর কক্ষে বা উচ্চ কক্ষস্থিত কোনো ইলেকট্রন শক্তি বর্জন করে নিম্নতর কক্ষে স্থানান্তরিত হতে পারে। উভয় ক্ষেত্রে শক্তি স্তর দুটির শক্তির যে পার্থক্য তার সমান শক্তি গৃহীত বা বর্জিত হয়, অর্থাৎ শোষিত বা বর্জিত শক্তির পরিমাণ হয় ডেল্টা ই সমান E2 - E1 সমান H নিউ, যেখানে নিউ হলো শোষিত বা নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক। নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। 1 নম্বর হচ্ছে রাদারফোর্ডের প্রস্তাবনা অনুসারে নিউক্লিয়াসকে ঘিরে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল প্রত্যেক ইলেকট্রনের অভিকেন্দ্র ত্বরণ বর্তমান। তড়িৎ গতিবিদ্যার সনাতন তত্ত্ব অনুসারে আহিত কণা ত্বরণ বা মন্দন সহ গতিশীল হলে ওই কণা তার মধ্যে নিহিত শক্তি নিরবচ্ছিন্নভাবে বিকিরণ করতে থাকে। সুতরাং এই প্রক্রিয়ায় আবর্তনরত ইলেকট্রনের শক্তি অবিরাম হ্রাস পায় এবং তা নিউক্লিয়াসের আকর্ষণে ক্রমশ কাছে আসতে থাকে। ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তন করতে করতে একসময় নিউক্লিয়াসের গিয়ে আছড়ে পড়ে। 2 নম্বর হচ্ছে শক্তি ক্ষয়ের ফলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের ত্বরণের মান নিরবচ্ছিন্ন হারে পরিবর্তিত হওয়ায় বিকিরণ হিসেবে নিঃসৃত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যও নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হওয়া উচিত। সুতরাং হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি মৌলের পারমাণবিক বর্ণালী প্রকৃতিগতভাবে নিরবচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল দেখায় যে এক্ষেত্রে রেখা বর্ণালী সৃষ্টি হয়, যার ব্যাখ্যা রাদারফোর্ড মডেল থেকে পাওয়া যায় না। 3 নম্বর এই মডেল পরমাণুর গঠন সম্পর্কে গুণগত ধারণা দিতে সক্ষম হলেও ইলেকট্রনের কক্ষপথের আকার ও ব্যাসার্ধ সম্বন্ধে কোনো ধারণা দেয় না। আবর্তনরত ইলেকট্রনের বেগ ও গতিশক্তি সম্পর্কেও এই মডেল কোনো আলোকপাত করে না। আজ তোমাদের জন্য এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।